স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না, সাধারণ হিউম্যান নেচার এটা। কিন্তু যদি সেই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ হয়, সেই কথাটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, জীবন মরণ তার উপর ভিত্তি করে রয়েছে, তাহলে তো বলতেই হয়। মেরে পিটিয়ে খুন করার পর্যন্ত হুমকি দিচ্ছে যে তৃণমূল নেতারা, শুধুমাত্র বিজেপির সভায় যাওয়ার জন্য, সেই গুন্ডামির কথাটা রোজ রোজ বলতেই হয়, রোজ রোজ চিৎকার করে বলতেই হয়। তৃণমূলের সভায় রাজা গাজীর মতো নেতারা গাড়ির বনেটে চেপে শেখ শাহজাহানের মতো বাইক বাহিনী নিয়ে আসে অভিষেকের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের সভায়। আর অভিষেক সেই সভা মঞ্চ থেকেই আবার চিৎকার করে বলে যে কাউকে ভ্যানিশ করে দেব, ভাসিয়ে দেব। এই হচ্ছে ভাষা তৃণমূল নেতার, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা ফাটাফাটি খেলা হবে, ফাটাফাটি খেলে দেব। কাটাকাটির সঙ্গে মিলিয়ে মিলিয়ে কবিতা করে তিনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ দেখে আব্দুর রহিম বক্সির মতো নেতারা বিজেপিকে পাড়াছাড়া করার কথা বলে। আর অন্যদিকে সংখ্যালঘু মানুষ বিজেপির সভা এলে, শুভেন্দুর সভা এলে তাকে বেধড়ক মারধর করা হয় নন্দীগ্রামে। এটা গণতন্ত্র? যদি এটা গণতন্ত্র হয় তাহলে ছি, এটা গণতন্ত্র নয় মাননীয়া। আপনার হুমকি ধমকির ভয় কি মানুষ সভায় আসা বন্ধ করে দিচ্ছেন বিজেপির অথবা বিরোধীদের? প্রশ্ন করছিলাম, দেখবেন উত্তরটা, দেখুন। শৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা পর ঝুলিয়ে দেওয়া হতো। আমরাও এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা, সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে। বলছে বিজেপির সবাই গেলে পাড়া ছাড়া করা হবে, ভয় পাচ্ছেন নাকি? কেন ভয় পাবো না? না কেন ভয় পাবো? ভয় পাচ্ছেন? ভয় লাগবে কেন? ভয় পাবো? স্বাধীনতার যুগে ফের কেন ভয় পাবো? ভয় পাই না আমরা। ভয় পান না? বিজেপির উপর ভরসা, বিজেপির উপর ভরসা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা ঢুকতে দিব না, গাছে বেঁধে রাখবো, কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ সেনকে হারানো, রহিমকে আমি জিততে দেব না। কৃষি ভাইপো রাতের ঘুম কেড়ে নেওয়ার জননায়ক শুভেন্দু অধিকারী স্বাগত। এমনিতেই বিরোধী দলের সভা হয় হাইকোর্টের দরজা ঘুরে, সেই সভাতেও যদি এমন ভিড় দেখতে পাওয়া যায়, গোসা তো হবেই। গোসার সঙ্গে খানিক ভয়ও ছড়িয়ে যাচ্ছে বইকি। হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়, তাই ভরসা বাহুবল। ব্যাস, ময়দানে সক্রিয় তৃণমূলের গুন্ডা বাহিনী। তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা, সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে। শুধু হুমকি না, বেশি আস্ফালনও শুরু। শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে আক্রান্ত হলেন নন্দীগ্রাম বিধানসভার বিজেপির কনভেনার আব্বাস বেগ। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক সরকার। এই সরকারকে বাংলা থেকে না তাড়ালে মুসলিমদের ছেলে মেয়ে সকলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই পুলিশ যে দলদাস, তার প্রমাণ হচ্ছে দেখুন, আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কোমরে আমার চোট হয়েছে, বেল পড়তে হয়েছে, তারপরেও পুলিশ এফআইআর করছে না। মমতা নয়, সংখ্যালঘুরাও আস্থা রাখছেন বিজেপির ওপর। নিঃসন্দেহে এ ভারী অসহ্য তৃণমূলের কাছে। তার উপর এসআইআর কেড়েছে ভুতুরে ভোটার। দিশেহারা তৃণমূলের এখন ভরসা স্রেফ গুন্ডামি। দারুণ খেলা হবে এবার। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। রিপাবলিক বাংলা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লাইন সেট করে দেবেন, তারা নেতা, আর কর্মীরা সেই লাইন ফলো করবেন। এটাই সাধারণত হয়ে থাকে। কর্মীরা শুধু সেই লাইন ফলো করছেন না, এক কাঠি ওপরে গিয়ে নিজেদের উৎসাহ যোগ করে দিয়ে অ্যাম্পলিফাই করে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলছেন যে ভ্যানিশ করে দেব, কর্মীরা সত্যিই ভ্যানিশ করে দিচ্ছেন বিজেপি কর্মীদের অথবা বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলছেন যে ফাটাফাটি খেলা হবে, তারপর বিজেপির সঙ্গে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নিজেরা করে নিন, সত্যি ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা হাত পা। শুভেন্দু অধিকারী সভায় একজন সংখ্যালঘু যোগ দিতে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হলো, আঙুল ভেঙে দেওয়া হলো, কোমর ভেঙে দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হলো তাকে। কেন সে শুভেন্দু অধিকারী সভায় কেন যোগ দেবে? প্রতিদিন একই প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু প্রতিদিন করতে বাধ্য হচ্ছি, কারণ গুন্ডামিটা নিউ নর্মাল হতে পারে না। গুন্ডামি যদি নিউ নর্মাল হয়ে যায়, আমরা যদি সবাই সাধারণত ভেবে নিই গুন্ডামিটাই চলবে এই রাজ্যে, তাহলে পুলিশের দরকার নেই। তৃণমূলের কোট আনকোট গুন্ডা বাহিনী তাহলে পরিচালনা করুক সমস্ত থানাগুলো, এমনটাই বলছে বিরোধীরা। কিশলয় অগ্নিবাণে আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। শাসক হলে বিরোধী নিকেশের লাইসেন্স পাওয়া যায়, বিরোধীদের আঙুল ভেঙে দেওয়া যায়, বিরোধীদের পাড়া ছাড়া করার হুমকি দেওয়া যায়, বিরোধীদের ফাটাফাটি কাটাকাটি এইসব বলা যায়, ভ্যানিশ করে দেওয়ার হুমকি দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলতে পারেন এমন শব্দ যা পরবর্তীকালে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে হিংসার অ্যাম্পলিফাই করে দেয়, হিংসা হওয়ার ঘটনাকে। এটা করা যায় তো, এবং এ রাজ্যে এরমটাই চলবে তো? প্রশ্ন করবো আজ কিশোরের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপির নিরিখে 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, কেয়া ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, সৌরপ্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, মইদুল আলী মণ্ডল রয়েছেন জাতীয়তাবাদী, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা। মইদুল বাবু, আমি সকালবেলা আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বাইট দিচ্ছিলেন। একজন শুভেন্দু অধিকারী সভায় যোগ দিতে গিয়েছিলেন, সংখ্যালঘু, মেরে আঙুল ভেঙে দেওয়া হয়েছে। সংখ্যালঘু হয়ে এত বড় সাহস, সংখ্যালঘু হলে তৃণমূল করতে হবে, সংখ্যালঘু হয়ে তৃণমূল না করে শুভেন্দু অধিকারী সভায় গেলে আঙুল ভেঙে মুচড়ে বাড়ি পাঠানো হবে। মেসেজটা পেয়ে গেছেন তো? দেখুন দাদা, এই কালচারটি না পশ্চিমবঙ্গে ছিল না। এই কালচারটি তখন থেকে আরম্ভ হয়েছে যেদিন থেকে 2011 সালে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতা এসেছে। আরে আমরা তো ভারতবর্ষে বাস করি, এখানে একটা সংবিধান আছে। আমরা পাকিস্তান বাংলাদেশে বাস করি না, আমরা সংবিধান অনুযায়ী চলি। সংবিধানে আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন যে আমরা যে কোনো পার্টি করতে পারবো, মুসলিমরা যে কোনো পার্টিতে যেতে পারবে, যে কোনো পার্টি করতে পারবে। কিন্তু এখানে দেখাচ্ছে এমন একটা ট্রেন্ড চালানো হচ্ছে যে আমরা শাসক দলে আছি মানে আমাদের ছাড়া তুমি কোনো অন্য কোনো পার্টি তুমি করতে পারবে না। কেন? আমরা বাংলাদেশ পাকিস্তানে বাস করি নাকি? ওখানে সংবিধানে কাজ করে না, কিন্তু ভারতবর্ষে একটা সংবিধান অনুযায়ী চলে। এখানে যার যেটা ইচ্ছা সে সেটা পার্টি করবে, যার যেখানে যাবার সে সেখানে যাবে, সেটা করবে। কিন্তু এমন নয় গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন সংবিধান বিরোধী কিছু করে। পশ্চিমবাংলায় কি লোক বিজেপি করতে পারবে না? শুভেন্দু অধিকারী সবাই যেতে পারবে না? এটা কি ধরনের রাজনীতি? এই জঘন্য রাজনীতির প্রতিবাদে মুসলিমরা একাট্টা হয়েছে, মুসলিম সমাজ একাট্টা হয়েছে, এদের পেছন থেকে সরে গেছে। এই কারণে যার জন্য এদের জ্বালা লেগে গেছে, প্রত্যেকটা জাতি ওদের পেছন থেকে সরে গেছে। এই অসভ্যতামির জন্যেই কিন্তু আজ তৃণমূলের ধরাশায়ী অবস্থায় আছে। সেই জন্য ওদের জ্বালা যে কেন মুসলিমরা যাবে, মুসলিম ভোট ব্যাংকের ওপরে বেস করে কিন্তু এরা জিতে আছে, সরকারে টিকে আছে। আর মুসলিমরা সরে গেছে বলেই কিন্তু এদের মুসলিমদের উপর অল আউট অ্যাটাক করছে, যাতে মুসলিমরা যাতে না যায়, ওদের ভোট ব্যাংক ওদেরই থাকে এবং ওরা জিতে সারা জীবন এরকম এই রাজাগাজির মতো আমি রাজাগাজির কথা আসছি। মইদুল বাবু, মইদুল বাবু, আপনি যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু হন তাহলে আপনাকে একটা বনেটে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যেতে হবে স্যার। আপনি বনেটে চড়ুন, আপনি বনেটে চড়ে অভিষেক ব্যানার্জি সভায় যান, অথবা শেখ শাহজাহানের মতো বাইকে বাই করে ঘুরুন। আপনি এগুলো করছেন না, কখনোই করবো না। আপনি সংখ্যালঘু, টুপি দেখতে পাচ্ছি মাথায়, আপনি বনেটে চড়েন। আজকে চড়েননি বনেটে? জাননি আজকে? কেননা আমার তো তোলাবাজি পয়সা নেই দাদা, আমি তোলাবাজি 25-75-এর ভাগ পাই না, সেই জন্য আমার কোনো 4 চাকা গাড়ি নেই, আমার কোনো কিছু নেই। আমি সাধারণ পরিবারের মানুষ, খেটে খাওয়া মানুষ। এই যে যতটা আমার অকাজ, যতটা আমার যোগ্যতা সেই অনুযায়ী চলি। আমি 25-75-এর ভাগ নেই, মুড়ির টিনে করে আমার কাছে কিছু আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে এদের ঔদ্ধত্যের জন্যে, এদের ঔদ্ধত্যতে কাজ করে। এই যে জিনিসটা আমরা দেখছি, এখনও দেখতে পাচ্ছি, এটা ঔদ্ধত্য ছাড়া কিছু বলা যায় না। এই ঔদ্ধত্যের জন্যে আজ এদের যে ডন, যারা
সন্দেশখালীর ডন যাকে বলা হয়, সেই সন্দেশখালীর ডন এদের শিখিয়ে গেছে। আজ শুধু সেই সাজান শেখই করেছে, তারপরে রাজাগাজি, এরপরে দেখবেন পরের বারে আরও কত রাজাগাজি সাজান শেখ ঘরে ঘরে করবে। এখানে এটা ঔদ্ধত্য, এটা 25-75-এর ভাগের পয়সায় এরা যাদের বিড়ি খাবার পয়সা ছিল না তারা অনেক টাকা ওড়ায়, যাদের সাইকেলের লিক সারাবার পয়সা ছিল না তাদের 2, 3, 4টে করে গাড়ি রাখে, যাদের টালি ভেঙে যাচ্ছে, জল পড়ে যাচ্ছে তাদের টালি পয়সা ছিল না, সে কোটি কোটি আছে, বুঝলাম। আমি যাব আজকে কেয়াদির কাছে। কেয়াদি, আব্দুর রহিম বকশী খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তাও কোট আনকোট দিতে হচ্ছে কারণ অনুপ্রেরণায় বাঘসিংহ হয় ইত্যাদি হয়, নানা রকম ঘটনা হয়। আমি অনুপ্রেরণার অ্যাঙ্গেলে বলছি, আব্দুর রহিম বকশী বলছেন যে বিজেপি করলে আপনাদেরকে টার্গেট একদম গোল গোল করে মার্ক করে করে টার্গেট করে আপনাদের পাড়া ছাড়া করা হবে। আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে কর্মীটা বিজেপি করবে সে পাড়া ছাড়া হবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলেন যে ভ্যানিশ করে দেব, সেখানে আব্দুর রহিম বকশী যেখানে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফাটাফাটি খেলা হবে, আব্দুর রহিম বকশী বলছেন পাড়া ছাড়া করে দেব। আপনাদের তো মানে সমূহ বিপদ আমি দেখতে পাচ্ছি কেয়াদি, যারা বিজেপি কর্মী সমর্থক, আপনারা নেতা, বলুন। বিষয় সবার আগে বাংলার একটা খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় একটা প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। এই মশারা এই টুকটাক করে উঠছে, ভাবছে নিজেদের বিশাল বড় নেতা হয়ে গেছে। আসলে দেখুন, পিসি যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে র্যাম্প ওয়াক, ক্যাট ওয়াক ইত্যাদি করে অনেক কিছু কথা বলা যায়। যদি শাসনে থাকে, ক্ষমতায় থাকে যে দলের নেতারা, তারা এরকম ধমকানো চমকানো মারবো অনেক কিছু বলে। কিন্তু এবার খুব সিরিয়াস নোটে বলছি, আমি কয়েকটা নাম বলছি। আপনি বললেন আব্দুর রহিম বকশী, আমি বলছি উদয়ন গুহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কপালে গুলিটা মনে আছে তো, আর সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আর্মড ফোর্স, বিএসএফ এদের সবার বিরুদ্ধে মানুষকে উস্কানিমূলক মন্তব্য করে। আসলে গাছটা যদি উচ্ছের হয়, সেই গাছ থেকে তো পাকা আম হবে না, তো গাছটাই তো এরকম পচন ধরা গাছ, উচ্ছের গাছ। সে উচ্ছের গাছের যে ফলনগুলো হয় সেগুলো উচ্ছেই হবে, সেখান থেকে আপনি পাকা আম, লিচু এগুলো আপনি আশা করতে পারেন না। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ধমকানো চমকানো কেন করছে, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিশোরায়। এই ধমকানো চমকানো এই কারণেই করছে কারণ তারা বুঝতে পেরে গেছে যে আসন্ন আর মাত্র কয়েকটা দিন পরে তখন তাদের বিদায় নেবার পালা হয়েছে। এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কিভাবে তাদের হতোদ্যম যারা করে দেওয়া যায়, তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যায়, তারা যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন, যাতে ভোট কর্মে তারা লিপ্ত হতে না পারেন, সেই চেষ্টা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, শুধু ভয় না, মারছে তো কেয়াদি বলছি, আব্দুল বেগ একদম মেরে আঙুল ভেঙে দিয়েছে, শুভেন্দু অধিকারী সবাই একদম ঠিক। আমি এবার খুব গুরুত্বপূর্ণ বলছি, এবং বিভিন্ন জায়গায় প্রাণে মেরে দিচ্ছে, হাতে বাড়ছে, ভাতে বাড়ছে, এগুলো তো করছে। আমি জাস্ট দুটো কথা আপনাদের বলতে চাই। যে দল এই আজকে খুব ওই র্যাম্প ওয়াক না ক্যাট ওয়াক করে বড় বড় বাতিলা মারছিলেন না একজন, তাকে আমি বলতে চাই, বলছি তো আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা মাস, এবার উল্টো গোনা শুরু হয়ে গেছে। যখন ক্ষমতা থেকে চলে যাবে কিশলয়, কথা দিচ্ছি প্রতিটা মারের, প্রতিটা খুনের বদলা হবে। কারণ আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের যতগুলো কেস হয়েছে, অনেক ভাবে হতে পারে, বদলা কথায় হতে পারে, কাজে হতে পারে। এই যে শুভেন্দু অধিকারীকে গত 4 বছর উনি কালকে টুইট করেছেন, একটা বিরোধী দলনেতা, তিনি ক্যাবিনেট র্যাঙ্কের, তার যা পদমর্যাদা, 104 বার তাকে যেতে হয়েছে মাননীয় আদালতে দোরগোড়ায়। কিসের জন্য না, তার পারমিশন দরকার, প্রতিটা জায়গায় পারমিশন আটকেছেন। বার্তা দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে, সময় আছে, শুধরে যাও, তা না হলে কিন্তু বদলও হবে। সৌরভ প্রিয় বাবুর কাছে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে র্যাম্পে সভা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন ইলেকশন কমিশনারকে, হয়তো নাম না করেই মেবি। দেখুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছি সৌরপ্রিয় বাবুর কাছে, দেখুন। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম। রাস্তায় পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, গণেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না।
খালি রাস্তায় যা লোক ছিল, বানের জলে ভেসে যাবেন। সৌরপ্রিয় বাবু, বানের জলে ভেসে যাবে, কবর খুঁড়ে নিয়ে আসবো, কবর থেকে তুলে নিয়ে আসবো, নেতার যদি এই ভাষা হয় তাহলে নিচুতলার কর্মীরা এইরকম আঙুল ভেঙে দেবে, কাউকে মেরে পিটিয়ে দেবে, আব্দুর রহিম বক্সি বলবে পাড়া ছাড়া করে দেবো, রাজীব ব্যানার্জি বলবে রক্ত গঙ্গা বইবে। এই হুমকি ধমকি কতদিন চলবে? এগুলো তো চেঞ্জ করতে হবে। না কিশলয়, কেয়াদি যে কথাগুলো বললো, আমি কেয়াদিকে কথাটা বলছি না। কেয়াদি একটা প্রবাদ দিয়ে শুরু করেছে, আমি একটা প্রবাদ দিয়ে শুরু করি। বাংলা একটা কথা আছে, লাথোকা ভূত বাতসে নেই মানতা হয়। তো যে ভূতকে লাথি মারার দরকার সেই ভূতকে লাথি মারা হবে। আমি বলি, হ্যাঁ বলতে দাও, তোমার সঙ্গে বলি। সুকান্ত মজুমদার, যেমন তোমরা হিংসার কথা বলছো, সুকান্ত মজুমদারের আজকের বক্তব্য, হাসপাতালের বেড তৈরি আছে, 26-এর নির্বাচনের পরে তৃণমূলকে সেই বেডে শোয়ানো হবে। যে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছে, মানে নারদার চোর, যেটা কেয়াদিরা বলতো, সেই নারদার চোরও এই কথাটাই বলেছিল যে বদলও হবে, বদলাও হবে। বলতে দিচ্ছি, আমি জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি, আমি একটা অ্যাড করে দিচ্ছি, না একটু বলে আমি অ্যাড করে দিচ্ছি। আপনি যখন বললেন লাথোকা ভূত বাতোं से नहीं मानता है, আমার কোথায় যেন একটা ভিজুয়াল মনে পড়ে গেল, একটা কচুবন সামনে চলে এলো, আর হঠাৎ করে যেন কচুবনকে, যাই হোক বলুন। ওগুলো হতে পারে, ওই যেমন শুভেন্দুর ক্ষেত্রে হয়েছে, টাকা নেওয়ার ভিডিওটা প্রকাশ করেছিল। প্লিজ দিদি, তোমার সামনে বলিনি। এবার কথা হচ্ছে, দেখো এই যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা তো লাথোকা ভূত, তো এটা বাতসে মানবে না। আর যারা মনে করবে যে কেউ হুমকি দেবে, এই ধরনের হুমকি দেবে, থানা জ্বালিয়ে দেবো, শ্মশানে ঢুকিয়ে দেবো, এই ধরনের বিজেপির লোকরা যে হুমকি দেয়, তারা যদি মনে করে হুমকি দেবে, দেখো হুমকি দিলে তো তৃণমূল কংগ্রেসের আমরা তো তাদেরকে রসগোল্লা খাওয়াবো না, তাদেরকে পাল্টা যে যেরকম চাইছে, যদি কেউ গাছে বা একটু উঠতে চায়, গাছে বাধা অবস্থায় উঠতে চায়, উঠতে পারে। তবে এটা বলে দিই, তোমাকে ধরিয়ে দিচ্ছি, আমরা তো না হয় হুমকি দিচ্ছি মুখে, আর তোমরা যে কাজে করেছো, 300 কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়েছে। কোন জমানে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সিপিএম এর সঙ্গে তোমাদের যদি কোনো রাজনীতি থাকে, তৃণমূলের সঙ্গে সিপিএম এর এখন এত দোস্তি কেন? রাজনৈতিকভাবে আপনি বলছেন না, জ্ঞানেশ কুমার হুমকি দিয়েছে, আমি প্রশ্ন করছি। হুমকি বলে না, জ্ঞানেশ কুমার ভাসিয়ে দেবো, হুমকি বলে না, বানের জলে ভাসিয়ে দেবো, ভেসে চলে যাবে, হুমকি বলে জ্ঞানেশ কুমার ভেসে চলে যাবে, ইলেকশন কমিশনার ভেসে চলে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাসিয়ে দেবেন। ভাই বলতে দাও আমাকে। না আমি জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জ্ঞানেশ কুমারকে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা বা এলিজিবিলিটি রাখেন? প্রশ্ন করছি। সামনে দেখতে পারবে, সবে তো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, এরপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, তখন দিল্লিতে কি অবস্থা হবে ভালোই বুঝতে পারবে। এক আর 2 নম্বর, আবার একটা কথা দিদি বলছিল, কেয়াদি, যে বিজেপি নাকি পাকা আম, লিচু, আর এই তৃণমূল কংগ্রেস নাকি কি উঠছে। আমি বলি কি, যে যাদের সুগার আছে, পাকা আম আর লিচু খেলে সুগার বাড়ে, আর সেই সুগার কমাতে উচ্ছেই লাগে। তো কথা হচ্ছে, যদি আজকে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকেই আনতে হবে, এবং তৃণমূল কংগ্রেসকে আনার জন্য, তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যেমন মহাত্মা গান্ধীকে আমাদের ভারতের স্বাধীনতা যেমন লেগেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও লেগেছিল, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসুকেও লেগেছিল। সুতরাং শুধুমাত্র গান্ধী নীতিতে হবে না, শুধুমাত্র গান্ধী নীতিতে হবে না, ওই মাস্টারদা সূর্য সেনের নীতি প্রয়োগ করা হবে, আর বিজেপিকে পুরো সাফ করে দেওয়া হবে, সাফ করে দেওয়া হবে। বিজেপি বলে থাকবে না। 300 কার্যকর্তা খুন হয়েছে, ওরকম কত এলো কত গেল। মমতা ব্যানার্জি 2019 বলেছিলেন বিজেপি সরকার, বিজেপির প্রধানমন্ত্রীর কাছে যাব না, পরে তো সেই হাত জোর করে জহুজুর করে যেতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। 2400 এক কথা বলেছিল, তাই বারবার যত বলে দেখুন, শকুনের অভিশাপে কিছু হয় না, সেটা অমিত শাহ কি বলেছিল? আমি একটা কথা মনে পড়ছে আমার, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঘেরাও করেঙ্গে আগার এসআইআর হোগা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর হয়ে গেছে, এখনো বলছে ঘেরাও করেঙ্গে, যায়েঙ্গে দিল্লি, এখানে 1/3 লোক নিয়ে। কবে ঘেরাওটা হবে স্যার? করুন না ঘেরাও, করুন ঘেরাও, কবে ঘেরাও হবে? আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, একবার কোথাও একটা গিয়ে অবস্থানের চেষ্টা হয়েছিল, তারপর দুমদাম আওয়াজ হয়েছিল। অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাংলার মানুষ হুমকি ধমকির রাজনীতিটাকে কি নর্মালাইজ করে দিয়েছি? ইজ দিস দ্য নিউ নর্মাল? কেউ বলবে যে ভাসিয়ে দেবো, কেউ বলবে কবর খুঁড়ে বার করবো, কেউ বলে রক্তগঙ্গা বইয়ে দেবো, আমরা বসে বলবো হ্যাঁ এই তো রাজনীতি হচ্ছে, ও বলেছে আমি বলেছি হয়ে গেছে, রাজনীতি চলছে, কারোর আঙুল ভেঙে দেবো, রাজনীতি চলছে, সবটাই রাজনীতি চলছে, দিস ইজ দ্য নিউ নর্মাল, আমি তুমি বসে চা খাবো এখানে, এটা কি হতে পারে? দেখুন, প্রথমেই তৃণমূলের সপক্ষের বক্তা বললেন যে শুধু গান্ধী দিয়ে হবে না, মাস্টারদা সূর্য সেনকেও লাগবে। তার মানে কি উনি সূর্য সেনকে সন্ত্রাসবাদী মনে করেন?
একদমই না, কারণ তার লড়াইয়ের পদ্ধতি নিয়ে বলছি আমি অরিত্র, তার লড়াইয়ের পদ্ধতি নিয়ে বলছি। লড়াইয়ের পদ্ধতি যদি লড়াইয়ের পদ্ধতিতে মাঝে মাঝে অস্ত্র প্রয়োগ করতে হয়, বোমাও মারতে হয়, সেটা ইংরেজদেরকে তাড়ানোর জন্য এটা করেছিল। ব্রিটিশদের পিটিয়ে একদম, আর সেই ব্রিটিশটাই হচ্ছে এই মোদী সরকার। এটা একটা বোকা বোকা লজিক হলো স্যার। আমি পার্সোনাল কোনো অ্যাটাক করি না, বাট এটা বোকা বোকা লজিক হলো। ব্রিটিশরাই হচ্ছে মোদী সরকার। ভাই বোকা বোকা লজিক, ব্রিটিশরাই হচ্ছে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করেছে ভারতবাসীর উপর, ব্রিটিশরাই মোদী সরকার। এটা কোনো মানুষ শুনে আপনার হাসবে স্যার। ভারতবাসীর কি বলছেন আজকে? তাই এদের বিরুদ্ধে সংঘর্ষের প্রয়োগ করতে হবে। ফেসবুকে রিলে তৃণমূলরা দেখে, একটু করতে দাও প্লিজ। আজকের এই হিংসার রাজনীতি নতুন নয়। 2023 সালের ওখানে যে 21শে জুলাই প্রোগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা দিয়েছিলেন, সম্ভবত ওই ব্রিগেডের প্রোগ্রাম থেকেই তিনি বলেছিলেন যে বিজেপির সমস্ত কর্মীদের বাড়ি থেকে বেরোতে দেবো না, বাড়িতে ঘেরাও করে রাখবো। তারপরে আজ পর্যন্ত আপনি দেখেছেন বাংলার পুলিশ, কলকাতা পুলিশ একটা এফআইআর নিয়েছে, কোনো সিডিশনের চার্জেস দিয়েছে, কিছুই দেয় না। যখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা এখানে এত পার্সেন্ট আছি, অত পার্সেন্ট আছি, রক্ত বইয়ে দেবো গঙ্গা ইত্যাদি হবে, তাতে কোনো ব্যবস্থা হয় না। হুমায়ুন কবির সম্প্রতি আবার একথাও বলেছেন যে থানার এক একটা ইট আমরা খুলে নিয়ে আসবো। আপনি দেখুন, একটা থানার ইট খুলে নেওয়ার অর্থ কি? সরকারি সম্পত্তিকে থ্রেট করছি আমি, তারপরেও বসে আছে। তার কারণটা হচ্ছে যে এনারা প্রত্যেকেই আসলে এদের প্লান্ট করা এক একটা সিস্টেম, মানুষের মধ্যে ভয়ের আবহ তৈরি করা। আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে, তার কারণটা খুব স্বাভাবিক। তার কারণ দিনের পর দিন এদেরকে ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো সামগ্রিক উন্নতি হয়নি, এ কথা আমার কথা নয়। অমর্ত্য সেনের নিজের রিপোর্ট আছে, সেখানে বলে দেওয়া আছে 80% বেশি মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষের মাসিক রোজগার 5,000 টাকাও নয়, তার থেকে কম। ফলে সেই জায়গায় আর্থসামাজিক উন্নয়ন না করে দিনের পর দিন এই মানুষগুলোকে মিথ্যা বোঝাচ্ছেন। আজকে প্রায় একটা গোটা দশক সম্পূর্ণ হয়ে গেল, কোনো কিছুই লাভ হয়নি, 3টে টার্ম শেষ হতে চলেছে, মানুষ বুঝে গেছে, মানুষ বিকল্প পথে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সন্ত্রাস নিয়ে এত কথা বলছে, গণতন্ত্র নিয়ে কথা বলছে, সুপ্রিম কোর্ট পোস্ট পোল ভায়োলেন্সে নিজে দাঁড়িয়ে বলেছে যে অপোজিশনকে টেরারাইজ করা হচ্ছে। আজকে বিরোধী দলনেতাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে কেন? এর উত্তর আজ পর্যন্ত দেয়নি। পুলিশ পারমিশন দেবে না, প্রোগ্রাম করতে গেলে কোনো কথা বলা যাবে না, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে যাবে। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি একটু নিজের ক্রেডিবিলিটিটাকে আগে ঠিক করুন। আপনাকে মঞ্চে দাঁড়িয়ে যদি বলতে হয় যে আমি গেছি, এরপরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, তার মানে আপনি মনে করছেন আপনার দ্বারা হলো না। তো আপনার স্পিচটা লেখবার আগে একটু ঠিক করে লিখে নিতে বলবেন আপনার যারা স্পিচ লিখছেন, কারণ আপনি একজন এমপি, তা আপনার পার্লামেন্টারিয়ান হিসেবে আপনার ক্ষমতা তার মানে এতটাই ঠুনকো যে আবার মুখ্যমন্ত্রীকে দৌড়ে চলে যেতে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত লোক নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গে যা দূষণ আরম্ভ হয়েছে, এখানকার একিউআই দিল্লিকে ছাপিয়ে যাবে, এখানে ঘেরাও করলেই হয়ে যাবে। ফলে কনক্লুডিং স্টেটমেন্টটা হচ্ছে যে দেখুন, অশান্তির বিরুদ্ধে অশান্তি আপনারা এক এক সময় বলেছেন কণ্ঠারোধ করে দেবো, ঘেরাও করে দেবো, ইত্যাদি করে দেবো, কিন্তু মানুষ এইবার স্পষ্ট কথা জেনে রাখুন, মানুষ এসআইআর হওয়ার ফলে একটা ভালো জিনিস হয়েছে, মানুষ ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ বেড়েছে। তারা মনে করছেন যে এত লড়াই করে যদি এসআইআর আমায় নামটা তুলতে হয়, তাহলে ভাই নিজের ভোটটা আমি নিজে দেব। এতদিন মানুষকে বিভিন্ন জায়গায় ওখানে বোমা ফেলে, ওখানে ভয় দেখিয়ে ভোট দিতে যাবেন না, ওই হয়েছে সেই হয়েছে রকমারি গাল গল্প দিয়ে বিভিন্ন লোকে ভয়ে বাড়িতে ঢুকিয়ে রাখা হতো। এসআইআর প্রক্রিয়া মানুষের হাতে এই কনফিডেন্সটা দিয়েছে, এই বিশ্বাসটা দিয়েছে যে আমি এতটা কষ্ট করে যারা হিয়ারিংয়ে যাচ্ছেন কিংবা যারা এত তথ্যাদি জমা দিয়ে নাগরিকত্ব পেয়েছেন, আমি ভারতের নাগরিক, আমি আমার ভোটটা নিজে দেব। নিজেদের স্বচ্ছ ভোট দেওয়ার অধিকার মানুষ এবার প্রয়োগ করবে, তারপর যে রেজাল্ট আসবে সেখানে দেখে নেওয়া যাবে, তো ঘেরাওয়ের প্রয়োজন নেই। আর আপনি এর আগে আপনি কনস্ট্যান্ট তৃণমূলের স্ট্যান্ড দেখুন কীরকম বদল হতে হতে যাচ্ছে। এর আগে তৃণমূল বলতো যে ইভিএম এর মধ্যে চুরি হয়েছে, ইভিএম নাকি সমস্ত গোলমাল করছে, তারপরে সুপ্রিম কোর্ট এডিআর মামলা করলো, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তারপরে সেখানে জানা গেল যে না, ইভিএমে কোনো জালি হয় না। এই আগের দিনের প্রেস কনফারেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, ইভিএমে আসলে জালিয়াতি হয় না, এই ইভিএম এর সাথে জড়িত প্রশাসনিক প্রক্রিয়া জালিয়াতি হয়। আপনারা আগে ভালো করে চিত্রনাট্যটা লিখুন যে জালিয়াতিটা কোথায় হচ্ছে। আমি তো বরং বলবো যে বিএলওদের মাইনা বাড়ানোর কথা বলেছিল নির্বাচন কমিশন, আজকে পর্যন্ত আপনারা মাইনাটা রিলিজ করেছেন কি? আমার তো মনে হচ্ছে এই যে বিএলওদের আত্মহত্যার পেছনে আপনি ইলেকশন কমিশনকে দায়ী করছেন, তাদের যে বর্ধিত মাইনা বাড়ানোর কথাটা বলা হলো, ইলেকশন কমিশন অর্ডার দিল, আপনি যে মাইনাটা দিলেন না, আপনি পরোক্ষে দায়ী নন, আপনি পরোক্ষে দায়ী নন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের ওপরে অত্যাচারের পেছনে একেবারে লিখে রাখুন, রাজ্য
রাজ্য সরকারের ষড়যন্ত্র আছে, তাদের কম বেতন দিয়ে, তাদেরকে যথাযথ পরিকাঠামো না দিয়ে ইচ্ছে করে একটা কেওস তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। নিজের ভোটটা নিজে দিন, তারপর যা রেজাল্ট হবে আমরা অ্যাকসেপ্ট। বেশ, আমি স্যারের কাছে যাওয়ার আগে অরিত্রর কথা থেকে এখান থেকে আমায় ধরতে হবে। অরিত্র বলছিলেন একটু আগেই যে গুন্ডামি পাল্টা গুন্ডামি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং সেই কথার রেশ টেনে এই অন গ্রাউন্ডে যে গুন্ডামিটা চলছে সেই পরিস্থিতিটা কোথায় দাঁড়াচ্ছে এই রাজ্যে। অরিত্র বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর আসতে হবে, কারণ তিনি হয়তো যথেষ্ট নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বলেন যে ফাটাফাটি খেলা হবে, পরের অংশটা আপনারা বসিয়ে নিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে নিন, তখন প্রশ্ন ওঠে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বসাতে চাইছেন। ছোট্ট করে দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপর দ্বিতীয় অগ্নিবাণ ডিবেটের দ্বিতীয় অংশ শুনুন। বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা বানিয়ে। ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। বদলা নয়, বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, আমাদের দর্শন তোমাদের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ আসার পর বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর আমরা না চাইলে বেরোতেই দিতাম না। এটা তো গুন্ডামির কথা। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত, আমার স্বল্প যতটুকু অভিজ্ঞতা আছে, আমি বাকিদের থেকেও সেই প্রশ্ন করব, তাদের অনেক বেশি অভিজ্ঞতা, কোনো মুখ্যমন্ত্রী বলেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বেরোতে দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্য ভালো, বেরোতেই দিতাম না, চাইলে পরে আমরা যদি চাইতাম স্বরাষ্ট্রমন্ত্রী এক পা বেরোতে পারতেন না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইবার শান্তি করে ঘুরে চলে যাচ্ছেন, কেন ইলেকশন করতে আসবেন না, তখন নাড়ু খাওয়াবো। নাড়ু, কোন নাড়ু খাওয়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তিটা অশান্তিতে পরিণত হয়ে যাবে? আমি যাব। অরিন্দম স্যার, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি 3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এইবার খেলা হবে ফাটাফাটি, বিজেপির সঙ্গে কি হবে আপনারা বসিয়ে নিন। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, এবং আমি তারপরেই স্যারের কাছে আসি। দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ। মমতা চান, তাই জন্যই কি হিংসা হচ্ছে রাজ্যে, আঙুল ভেঙে দেওয়া, খুন করে দেওয়া? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন ফাটাফাটি খেলা হবে, তারপর বলছেন বিজেপির সঙ্গে কি হবে তোমরা বসিয়ে নাও। ফাটাফাটির সঙ্গে মিলিয়ে কাটাকাটি আর লাঠালাঠি হতে পারে। আর কোনো কি শব্দ আপনার মনে আসছে? আমি গত 2 দিন ধরে চেষ্টা করছি স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার, বলুন স্যার। সংসদীয় গণতন্ত্র বা ফেডারেল স্টেটে একটা ভারতবর্ষের মতো একটা মহান দেশে কোনো মুখ্যমন্ত্রী যদি এ ধরনের কথাবার্তা বলে থাকেন, আমি এর আগের দিনও বলেছি, হয়তো ইমোশনালি বলেছেন, কিন্তু তার একটা বিরূপ প্রতিক্রিয়া, তার যে সমস্ত ছেলেপেলেরা বিভিন্ন জায়গায়, গ্রামে শহরে যে সমস্ত জায়গায় কাজ করছে, এটার মধ্যে একটা খুব ভয়ঙ্কর একটা বার্তা পৌঁছে যায়, যার জন্য দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই যে খেলা হবে কথাটা, এটা এত মারাত্মক যে খেলা হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসি, এই সমস্ত জায়গায় খেলা হবে। কিন্তু শাহজাহান যখন নাকি 2019 সালে খেলা হবে বলে ভাঙিপাড়াটা ভাঙাচ্ছিল, আগুন লাগিয়ে দিচ্ছিল, 2-3জনকে খুন করে দিচ্ছিল, এই জায়গাটা বড় বেমানান। আজকে তোমাকে বলে দিচ্ছি, গত 31 তারিখে, তোমরা বোধহয় জানো, 30 তারিখ না 31 তারিখে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, এবং এটার জন্য সাবজেক্ট ছিল কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যুক্তিগ্রাহ্য অসঙ্গতি। 1,36,00,000 মানুষের নাকি আন্ডার ম্যাগনিফাইং গ্লাসে রয়েছে, প্লাস আরও 58 লক্ষ মার্ক। তুমি কি জানো যে ওখান থেকে বেরিয়ে আসার পরে গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা বলেছে যে ভয় দেখালে কড়া ব্যবস্থা, এবং সেকশনও বলে দিয়েছে 337, 217 এবং জনপ্রতিনিধিত্ব আইন 31, তার মানে 7 বছর জেল। কি হলো, আমরা এখানে কি পাচ্ছি? প্লাস আরও একটা বলে দিই, তোমরা যে আজকে 140 শুভেন্দুবাবুকে নিয়ে বলে, আমি স্টেটমেন্টটা দেখলাম, খুব দুর্ভাগ্যজনক
যে উনি আজকে যেখানেই যাচ্ছেন সেখানেই আজকে হাইকোর্টে যেতে হচ্ছে, 144 ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে অধিকার লাভের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে অনেক সংযত এবং সতর্ক থাকতে হয়। কেন আজকে বলছি, এই বারুইপুর আমাদের স্পিকার মহাশয় কিন্তু ওখানে বিধানসভা, ওখানে আইন প্রণয়ন। আজকে দেখো বেনুটের উপর একজন যাচ্ছে, কে পাশে একটা ছেলে যদি ভালো রেজাল্ট করে মা বলে যে দেখ ও ফার্স্ট হয়েছে, লেখাপড়া শেখ। আর এখন শেখাচ্ছে ওই শাহজাহান যেভাবে নাকি আজকে যাচ্ছিল বেনুটের উপরে, তোকেও সেইভাবে যেতে হবে। কি লজ্জা লাগে তুমি ভাবতে পারছো? আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এমপি, তরুণ ছেলে, আমি বলবো ভালো পার্লামেন্টারিয়ান, ভালো বক্তব্য রাখে, সে যাচ্ছে সেখানে, তার বিরুদ্ধে কোনো আইন নেই। তুমি জানো 144 ডিক্লেয়ার কে করে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে, বা তার পরবর্তীকালে কে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট করে, এসডিএম করতে পারে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আজকে শুভেন্দুবাবু যে জায়গায় যাচ্ছে সেখানে আজকে কি সাবজেক্ট 144 দুটো হয়, সেটা হচ্ছে দাঙ্গা এবং বিশৃঙ্খলার সম্ভাবনা। আচ্ছা, দাঙ্গা এবং বিশৃঙ্খলার সম্ভাবনা আজকে মালদায় হয়েছে। আজকে তুমি আমাকে বলো যে আজকে মুর্শিদাবাদের যখন নাকি আজকে হরগোবিন্দ দাস এবং তাকে যখন হত্যা করছে, এই যে এসছিল মব বাড়িতে, যেখানে আজকে মালদাতে হচ্ছিল, প্লাস আরো তোমাকে আজকে বলে দিই, তোমরা এটা বলছো না, যে মমিনপুরে যখন নাকি আজকে মব গিয়ে থানা দখল করে নিয়েছিল, ইকবালপুর থানা দখল করে নিয়েছিল, সেখানে 144 ডিক্লেয়ার হয়েছিল। তাদের বিরুদ্ধে কি করেছিল? যখন আজকে হাইকোর্ট অর্ডার দেয়, বরঞ্চ রাজ্য পুলিশ, যে ক্যালকাটা পুলিশ যাদের অ্যারেস্ট করেছিল, সব ফলস, তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। আমি মনে করে থাকি যে বর্তমান সিনারিও 36টা স্টেটের মধ্যে যে জায়গাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক, সত্যি খুব লজ্জাজনক। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ করলেই তাদেরকে আজকে মারধর করা হচ্ছে। আচ্ছা, শেষ করছি একটা কথা বলে। আমার মনে পড়ে থার্ডবার যখন নাকি এই বিজেপি সরকার আসে, তুমি বোধহয় জানো যে আজকে একজন এমপি, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি আজকে একটা কথা বলেছিলেন যে তৃণমূলের উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি, যে বিরোধী পক্ষকে আপনারা একটু মর্যাদা দেবেন, সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকে বিরোধী পক্ষকে মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন উনি, যে ভারতে যেন বিরোধী পক্ষ মর্যাদা নিয়ে, কারণ বিরোধী পক্ষ কিন্তু একজন প্রধানমন্ত্রী লোকসভা বা আজকে রাজ্যসভাতে কিন্তু আজকে বিরোধী পক্ষ ঠিক সেম। কিন্তু আমি মনে করে থাকি আজকে বিরোধী পক্ষকে 144টা কেসে আজকে 144 ডিক্লেয়ার করে তারপর যেতে হচ্ছে এলাকায়। না, আমি সৌরভপ্রিয় বাবুর কাছে ভাবা যায় না। কিন্তু সৌরভপ্রিয় বাবু, এত ভয় কিসের? শুভেন্দু অধিকারী সভা করলে তাতে সমস্যা কোথায়? হাইকোর্ট পারমিশন দিচ্ছে 104 বার হাইকোর্টে যেতে হবে একটা লোককে সভা করার জন্য এই রাজ্যে, আর গণতন্ত্রের কথা বলেন। আচ্ছা, আপনাদের কি কোনো নোটিফিকেশন জারি হয়েছে যে সভায় যেতে গেলে গাড়ির বনেটে চড়ে যেতে হবে? আপনি কি ওইভাবে যাবেন সভায়? মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডাকলে তাহলে আমি সেই খবরটা করবো স্যার। তিনটে কথার উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম, তুমি ওই ফাটাফাটি খেলা হবে পরে, তারপরে অনেকদিন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে পারোনি, তো আমি ওটাকে শেষ করে দিচ্ছি। ফাটাফাটি খেলা হবে, বিজেপি তাতে গোল্লায় যাবে। ফাটাফাটি খেলা হবে, বিজেপি তাতে গোল্লায় যাবে। আমি আপনার দলনেত্রী থেকে আপনি অন্য লাইনে চলে যাচ্ছেন। আপনি কি অভিষেক ক্যাম্পে? আমি এটাই বললাম, ওই পরের লাইনটা তুমি অ্যাড করতে পারছেন না। আপনার দলনেত্রীর কথা চলুন স্যার। না, উনি তো বলেছেন উনি বলছেন খেলা হবে ফাটাফাটি, বিজেপির সঙ্গে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফাটাফাটির সঙ্গে কি হবে? গোল্লায় যাবে। লাঠালাঠি, ফাটাফাটি কাটাকাটি, গোল্লায় যাবে। আমি তো বললাম ফাটাফাটি হবে, গোল্লায় যাবে। ফাটাফাটি খেলা হবে, গোল্লায় যাবে, বলে দিলাম। এক, দু নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই জন্য বারবার করে কোর্টে যেতে হয়। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে ভাষণ দেন সেখানে তিনি উন্নয়নের কথা বলেন না, তিনি বারবার হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই ধরনের বক্তব্য রাখেন। তাদের সাম্প্রদায়িক শান্তি নষ্ট হতে পারে, সেই কারণে রাজ্য সরকার কাজ করছে, তাকে পারমিশন দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর তিন নম্বর, গাড়ির বনেটে বসে যারা নিজেকে বড় তৃণমূল মনে করে, তারা তৃণমূলের সম্পদ না, তৃণমূলের আপদ। এটা আমি কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ দিতে হবে। ব্রেকিং নিউজ। কেন হুমকি ধমকির আশ্রয় নিতে হচ্ছে জানেন কেন? ব্রেকিং নিউজ। কারণ ভোটার তালিকায় ভূত ধরা পড়ছে, চক্রান্তগুলো সামনে আসছে। কিশোর অগ্নিবাণে ব্রেকিং নিউজ। বারুইপুর পূর্ব ও ময়নার ভোটার তালিকায় ভূত ধরা পড়েছে। 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ হয়েছে। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ এসছে। ডিইওকে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 2 জন এইআরও এবং 2 জন ইআরওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এইআরও, ইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর ভুয়ো নাম ঢোকাচ্ছিল, এমন তথ্য পেয়েছে নির্বাচন কমিশন এবং এফআইআর এর নির্দেশ দিয়েছে। এই ভূত ধরা পড়ছে এবং ভূত ধরা পড়ার ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভ্যানিশ, কবর,
এই সব বলতে হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাটাফাটি বলতে হচ্ছে। আমি কেয়াদির কাছে উত্তরটা নেব। ব্রেকিং নিউজে আরেকবার বলে রাখি, বারুইপুর পূর্ব ময়নায় ভোটার তালিকায় ভূত ধরা পড়েছে। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে 5 জনের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে। কেয়াদি ফাটাফাটি কথা বলেনি, তারপরে আসি আবার। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমি বলছি যে যেমন আজকে ওদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তেমনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে 3 জন ভূত ছিল, তাদেরকে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে, কিন্তু তারা জীবিত রয়েছে। তাহলে যদি এদের বিরুদ্ধে এফআইআর হয়, তাহলে গণেশ কুমারের বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত। আমি এবার সবার আগে একটা কথা বলি যে ফাটাফাটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাটাফাটি খেলা হবে। আমি শেষ করে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তৃণমূল হেরে যাবে, তৃণমূল দলটা শেষ হয়ে যাবে। এবার এরকম ধরনের যা ইচ্ছা বসিয়ে নিতে পারেন দর্শকরা। এবার খুব দরকারি কথা, ভাই 1 সেকেন্ড থামুন, এবার খুব সিরিয়াস কথা। আচ্ছা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকতালীয়ভাবে তিনি আজকে বারুইপুরেই গেছিলেন এবং বারুইপুরেই কিন্তু এরকম ভুতুড়ে ভোটার ধরা পড়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কাকতালীয় হতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বলছি, এই যে এত ধমকানি চমকানি, র্যাম্প ওয়াক, ক্যাট ওয়াক, কেন জানেন তো? আসল খবরটা চাপা পড়ে যাচ্ছে। আজকেই একটা সিএজি রিপোর্ট বেরিয়েছে, 700 পাতার রিপোর্ট। মালদা জেলায় যেটা বন্যার ত্রাণের যেটা, সেখানে 100 কোটি টাকার উপরে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। আসলে যে দলটার প্রথম থেকে শেষ পর্যন্ত এদের ডিকশনারিতে শুধু এবং শুধুমাত্র দুর্নীতি আছে, সেইগুলো পাছে প্রচার না হয়, যা পাছে প্রচার না হয়, বিএলওদের যেটা অরিত্র বললেন যে 18,000 টাকা করে যেটা পাওনা, মাত্র 2,000 টাকা দিয়ে বাকি 16,000 টাকা খেলা মেলা মোচ্চবে কোথায় উড়িয়ে দিয়েছে জানি না, 25-75 কোথায় হয়েছে জানি না। এইগুলো আটকানোর জন্যে এই সব মারবো, ধরবো, কাটবো। আর তাছাড়া শুভেন্দু অধিকারীর ওপর তো আমি বলেইছি আগে, ভয়ের নাম শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি হারের নাম শুভেন্দু অধিকারী, 1 নয় 5-6 নন্দীগ্রাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারীর কাছে সেই যে হারের জ্বালাটা, লাখ ডাইজিন লাখ জেলুসিল খেয়েও এই জ্বালাটা ভোলার নয়। আমি আবার বলছি, আরেকটা রিপিট টেলিকাস্ট যদি দেখতে চাই, হবে নাকি আরেকবার নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নেব, তাহলে তো আপনাকে আরো কিছু বড় বড় ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন করতে হবে। জীবনে তো তৃণমূল করনি, জীবনে তৃণমূল করনি, বিজেপিটা করেছে, তাই তো বললাম। আরে করতেও চাই না, ঠিক এটাই শুরু। তার মানে ও তৃণমূলটা করেছে, ওটা জালিমালকে, শুভেন্দু মতো জালিমালকে মানতে হচ্ছে, কিন্তু কেয়াদির মতো লোককে বিজেপি জায়গা দেয় না, কেয়াদির মতো লোককে বিজেপি জায়গা দেয় না, বিজেপি যে দল পরিবর্তন করে লোককে জায়গা দেয় না। লাঠি প্রকাশ রোজ কান্না দেখতে পাই। আমি আসি, এটাও তো কত কত লজ্জা। না না, আপনি ওনার ফেসবুকটা একবার ফলো করবেন। লাঠি প্রকাশ মজুমদারকে তোমাকে মানতে হচ্ছে, এটা খুব লজ্জার বিষয়। আমি আসি, আমার ঋতব্রত সংসদে পাঠিয়েছে, খুশি হব, কিন্তু আমার মনে হয় মানুষ তৃণমূলের হুমকি আর মানছে না। সৌরভপ্রিয়া বাবু, আপনি বুঝতে পারছেন তো? আমি কেয়াদি আসি। সৌরভপ্রিয়া বাবু, আপনি বুঝতে পারছেন তো মানুষ তৃণমূলের হুমকি মানছে না? কেন বলুন তো মানছে না? না উদাহরণ দেখাবো। তো হুমকি দিচ্ছে না, তৃণমূল হুমকি দিচ্ছে না। আব্দুর রহিম বক্সি কোথায়? সিপিআইএম করবে। আব্দুর রহিম বক্সি, রাজীব ব্যানার্জি সিপিআইএম। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কি সিপিআইএম এর? আমি কয়েকটা বক্তব্য শোনাই। মানুষের মানছে না, শুনেনি না, নকুল দানা খেলে কি হয় সেটা অনুব্রত মণ্ডল পুলিশকে ফোন করে বলে দিয়েছিলেন। আমি আসি, কি বলছেন সাধারণ মানুষ হুমকির বিরুদ্ধে? লিটন বাবুর বাড়িতে তার মা, মানে স্বর্গত মাকেও, এই যে তৃণমূলের নেতারা ভয় দেখাচ্ছে, ভয় পাচ্ছেন নাকি? না না, ভয় পাবো না। কেন ভয় পাবো? ভয় কিছু না, কিসের ভয় করবো? আব্দুর রহিম বক্সিকে ভয় পাচ্ছেন না? না না না, ছাড়া করার কোনো ভয় পাচ্ছেন না। কেন ভয় পাবো? স্বাধীনতার যুগে ফের কেন ভয় পাবো? না, ভয় লাগছে না। তৃণমূলের নেতারা তো বলছে যে ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বলছে পাড়াছাড়ি করা হবে। না, ভয় পাই না আমরা। বিজেপির উপর ভরসা? বিজেপির উপর ভরসা। না না, কেন ভয় লাগবে? না, ভয় লাগবে না। কোনো ভয় নেই? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আঙুল ভেঙে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, পাড়া ছাড়া করিয়ে দেবো। মানুষ বলছেন কোনো ভয় পাচ্ছি না স্যার, ভয় পাচ্ছি না। আপনাদের এই হুমকি ধমকি চমকি বাড়িতে নিয়ে নিজের পকেটে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ বলছেন। কিশোরের অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে। আজকে তৃতীয় প্রশ্ন ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে ডিবেটে। আজকের ব্রহ্মাস্ত্র
এবং প্রত্যেকের কাছে যাব হিংসার বিরুদ্ধে কি গণভোট হবে 26-এ। 30 সেকেন্ডস। প্রথমেই আমি যাব মইদুল বাবুর কাছে। মইদুল বাবু, ভয় পাচ্ছেন কি? সংখ্যালঘু হিসেবে ভয় পাচ্ছেন? আপনাদের ভয় দেখানো হচ্ছে, শুধু নয় আঙুলও ভেঙে দেওয়া হচ্ছে। আপনার আঙুলগুলো বাঁচিয়ে রাখবেন আজকে যাওয়ার সময় বাড়িতে। একদমই না। দেখুন, একটা কথা প্রবাদ আছে যে বাদর এমনি নাচে না, বাদরের পেছনে মাস্টার থাকে। তা মাস্টারটাকে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। আজ দেখুন, শুভেন্দু অধিকারীর সবাই যাওয়ার জন্য একজন মুসলিম ভাইকে মেরে আঙুল ভেঙে দেওয়া হয়েছে। তার জন্য আমরা, আমাদের মতন রাষ্ট্রবাদী মুসলিমরা ভয় পায় না, সেও ভয় পায় না। সে কিন্তু লড়াকু নেতা, সে লড়াকু নেতা আব্বাস বেগ। আমি আব্বাস বেগকে বলছি, আপনার ভাগ্য ভালো যে আপনার একজন বিধায়ক পেয়েছেন লড়াকু নেতা, জননেতা শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী পেয়েছে বলে ওনার পেছনে থাকুন। ওনার যাওয়ার জন্য যে মুসলিমরা যাওয়ার জন্য যে ইয়ে করা হয়েছে, যে ওনাকে অত্যাচার করেছে, এটা ছাড়ার উপায় নেই তৃণমূলের কাছে। শুভেন্দু অধিকারী একটা ডাইনামিক লিডার। এই ডাইনামিক লিডারের কে দমাবার জন্য অনেক প্রচেষ্টা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একে ভয় না পেয়ে আমরা মুসলিমরা ওনাকে পূর্ণ সমর্থন জানাই। শুভেন্দু অধিকারীকে আগামী দিনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটাই কথা বলবো, আপনার একটা বক্তব্যে আমার আপত্তি আছে। আপনি বললেন কোনো কেউ নাচলে তার পিছনে একজন মাস্টার থাকে। সৌরপ্রিয় বাবুকে প্লিজ, কোনো পার্সোনাল অ্যাটাক নয়। 30 সেকেন্ডস। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভুয়ো ভোটার কিসবের জন্য নাকি গণেশ কুমারের নামে এফআইআর হবে। তা ঠিক আছে, ভালো, তো এফআইআর হোক না। তা আরজি করের এফআইআরে স্বাস্থ্যমন্ত্রীর নামটা ট্যাগ করা হবে নাকি? শিক্ষা দুর্নীতির জন্য ক্যাবিনেট মিনিস্টার, চিফ মিনিস্টারের নামটা ট্যাগ করে তার জেলটা কবে হবে, তাহলে সেইটা আপনারা একটু টিভিতে ঘোষণা করে দিন। দেখুন, প্রশ্নটা হচ্ছে যে ভুয়ো ভোটার বাদ যাওয়াতে তৃণমূলের একটা বড় অঙ্কের ভোটার চলে গেছে। ভূত পেতনিরা ভালো, ওদেরকে একটা ভোট ব্যাংক ছিল, আপনারা ভোট ব্যাংকে আঘাত করেছেন, ফলে নির্বাচন কমিশনের ওপর রাগ তো থাকবেই। 2026-এর ভোট শুধু এই অত্যাচারের বিরুদ্ধে নয়, 2026-এর ভোট একটা স্বচ্ছ নিরপেক্ষ মিথ্যার বিরুদ্ধে সত্যির লড়াই। এই সত্যির লড়াইতে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করুন। এত মাস আগে থেকে প্রত্যেককে বিশ্বাস জোগানোর দায়িত্বটা নির্বাচন কমিশন করে দিয়েছে। দয়া করে ভয় পাবেন না, কোনো রকম ন্যারেটিভে পা দেবেন না। আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দিন, কিন্তু নিজের ভোটটা নিজে দিন। 2026-এ আমার মনে হয় অনেক দিন তো হলো, এবার নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে তাকে দিন, রেজাল্ট আমরা গ্রহণ করব। বেশ, 30 সেকেন্ডস। অরিন্দম স্যার। দেখো, প্রথম কথা, অরিত্র যে কথাটা বলেছে, আমি শুধু একটাই কথা বলবো, আমি জানি না ইলেকশন কমিশন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে ওটা একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। অতএব তার এগেনস্টে কোনো কেস হয় কি না আমি কিন্তু জানি না। যেমন আজকে প্রেসিডেন্টের এগেনস্টে হয় না, তেমনি গভর্নর এগেনস্টে হয় না। আচ্ছা, এবার আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে কোনো বিচারক যদি আজকে কোনো মামলায় কারো 10 বছর জেল দেয় বা তাকে যদি ফাঁসি দেয়, তো সেইটা শুনে তার বাড়ির লোক যদি আজকে আত্মহত্যা করে, তাহলে বিচারকের এগেনস্টে আজকে কেস হবে নাকি? হয় না কোনোদিন। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে আজকে অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে, সেই অ্যাটমসফিয়ারটাকে সুন্দর করার প্রচেষ্টা কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 30 সেকেন্ড। সৌরপ্রিয় বাবু, আমি তারপর লাস্ট কমেন্ট। হ্যাঁ, বলবে? আচ্ছা, আমার কাছে খুব পরিষ্কার একটা কথা আমি বলে দিই। সেটা হচ্ছে যে নির্বাচন ভীষণ শান্ত পরিস্থিতিতে হবে, শান্ত বায়ুর, হিমশীতল বায়ুর মধ্যে হবে। গরমের সময় নির্বাচন। আমি বলবো যে যারা গুন্ডামি করবে তাদেরকে কিভাবে উত্তর দিতে হয়, তাদেরকে মাথা ঠান্ডা করার জন্য গুরু বাতাসা থেকে শুরু করে, নাড়ু থেকে শুরু করে, পেট ঠান্ডা করার জন্য মুড়ি থেকে শুরু করে, মুড়ির জল থেকে শুরু করে সব আমাদের তৈরি আছে। সুতরাং শান্তিপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন করুন, কোনো সমস্যা নেই। যারা গুন্ডামি করবে তাদের ভয় থাকে, যারা গুন্ডামি করবে না তাদের কোনো ভয় থাকে না। এখানে বসে বসে যদি আপনি এই ভাষায় কথা বলেন স্যার, আমার প্রশ্ন হচ্ছে কথা কোনটা বলেন? না, আমার কথা হচ্ছে আপনি আমার একটাই কথা, আপনি গুন্ডামির বিরুদ্ধে কথা বললেন তো? একদমই তাই। গুন্ডামির বিরুদ্ধে যদি কথা বলেন আপনাকে সাসপেন্ড না করে দেওয়া হবে। 30 সেকেন্ড আমার বক্তব্য হচ্ছে 18 বছরের ত্রিলোচন মাহাতো, পুরুলিয়ার সেই বাচ্চা ছেলেটা কি গুন্ডামি করেছিল ভাই? আমাদের দুলাল কুমার পুরুলিয়ার কি গুন্ডামি করেছিল? দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো, অভিজিৎ সরকার, বিজয় ভূঁইয়া, 2রা মে 2021-এ বাড়ি থেকে টানতে টানতে বাচ্চা ছেলেটাকে, একটা তরুণ যুবক, তাকে খুন করা হয়েছিল জনসমক্ষে দিনের আলোয়। কি গুন্ডামি করেছিল ভাই? উত্তর আছে? উত্তর নেই। এবং এদের সহ আরও প্রায় 300 জন আমাদের কার্যকর্তাকে খুন করা হয়েছে। কি গুন্ডামি করেছিল? এবার শেষকালে একটা কথা বলে দিচ্ছি, দেখুন 51টা গাড়ির কনভয় নিয়ে পিসি মুখ্যমন্ত্রী থাকে, এরকম কথা বলা যেতে পারে, কিন্তু আসল কথাটা হচ্ছে এদের ভয় হচ্ছে একটাই কারণে, কারণ এরা জানে যে সঠিক ভোট হলে তৃণমূল বাপি বাড়ি। এখানে শেষ করতে হচ্ছে গুড় বাতাসার উস্কানি, নকুলদানার উস্কানি, কিংবা সরাসরি কি চড়াম ঢাকের উস্কানি, এই সমস্ত উস্কানি দিয়ে আর 2026-এর ভোটে পার পাওয়া যাবে না। আমরা নিন্দা জানাই
চড়াম চড়াম ঢাক কিংবা ফাটাফাটি খেলা এই সব শব্দের। এই প্রশ্ন রেখে শেষ করতে হচ্ছে যে রিপাবলিকে এসে বসে গুড় বাতাসা এবং নকুলদানার হুমকি দেওয়া যাবে না স্যার। আমরা নিন্দা জানাই কোনোভাবে উস্কানি দেওয়া এবং এইভাবে ইঙ্গিতবহভাবেও যদি উস্কানি দিতে চান নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে জানি না, আমরা কড়া নিন্দা জানাই। এবং আমরা এইটুকু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় হুমকির পথে এই জন্য আসছেন তার কারণ সোজা পথে ভোট আসবে না, তিনি বুঝতে পেরেছেন। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।